স্বাধীনতার পক্ষের শক্তিরা কেউ চলে আসে, হুম হুম আওয়ামী লীগ যদি চলে আসে অথবা আওয়ামী লীগের মতো সমমনা মানুষের দল যদি চলে আসে, তাহলে কিন্তু এগুলো ভেস্তে যাওয়ার সম্ভাবনা। একটা দল তো নিষিদ্ধ হতে পারে না। আওয়ামী লীগ এদেশের স্বাধীনতার রাজনৈতিক দল, স্বাধীনতা এনেছে। আজকে ওরা ৭৬ বছর না ৭৮ বছর উদযাপন করছে আওয়ামী লীগের বর্ষপূর্তি। বর্ষপূর্তি। হ্যাঁ, এটাকে এটাকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে দিলে জাতিসংঘর কি কিছু যায় আসে না? এই যে মানবাধিকার সংস্থা যারা খুব আল জাজিরার হয়ে খুব তারস্বরে চিৎকার করেছিলেন, অমুক কেন গুম হয়ে গেল, তমুক কেন গুম হয়ে গেল, এই গুমেরা তো সব বেরিয়ে আসছে এখন, সব ইন্ডিয়াতে গিয়ে পালিয়েছিল। লন্ডনে যে ব্রিটিশ সাংবাদিক যখন জিজ্ঞেস করলেন, বিবিসির সাংবাদিক, যে আপনি এখানে এলেন, হ্যাঁ, তো আপনার সঙ্গে তো এদেশের, আপনি বললেন এটা সরকারি কি বলে ভ্রমণ আপনার, হ্যাঁ, ব্রিটেনে, কিন্তু এদেশের প্রধানমন্ত্রী তো আপনার সঙ্গে দেখাই করলেন না। তো তার জবাব কি, ও সেটা তো আমি জানি না, উনি হয়তো অন্য কাজে ব্যস্ত রয়েছে। তাহলে আপনি কেন এলেন স্যার, কোনো কিছু ঠিক না করে? হ্যাঁ, তারপরে ওনাকে জিজ্ঞেস করেছে যে মানে এই কি বলে রাজার সঙ্গে, হ্যাঁ, বা প্রধানমন্ত্রীর সঙ্গে তার তো বৈঠক হয়নি। রাজা, তিনি আশা করেছিলেন রাজা তাকে পুরস্কার হাতে তুলে দেবেন। রাজা সেই পুরস্কারের খবরই বোধহয় জানেন না। পুরস্কার দিয়েছে অন্য আরেকটি সংস্থা এবং সেই সংস্থার জেনারেল সেক্রেটারি মহিলা দিয়েছেন। অনেক কায়দা কসরত করা হয়েছে যেটাকে রাজার দেয়া পুরস্কার বলে সম্মানিত করার, সেটা হয়নি, কারণ সেটা ছিল না ব্যাপারটা। হ্যাঁ, তো এইসব জিনিস আমরা শুনেছি। তো কি হয়েছে, ৩৭টা কক্ষ বুকিং দিয়েছেন তিনি যে একটা হোটেলে, যেখানে তার নিজের কক্ষেরই ১০ লাখ টাকা পার নাইট ভাড়া দিতে হয়েছে, ৪০ লক্ষ, কয়েক কোটি টাকা, ৩.৫-৪ কোটি টাকা, তাই ৪ দিনে শুধু হোটেল ভাড়া দিতে হয়েছে। তিনি বাংলাদেশ বিমানে আসেননি, তিনি এসেছেন এমিরেটসে। তা কেন? বাংলাদেশ বিমান ভালো না, সার্ভিস টার্ভিস ভালো, ডাল ভাত খেতে দেয়, দূর, এটা হলো নাকি? হ্যাঁ, উনি এমিরেটসের ফার্স্ট ক্লাসে করে এসছেন। পয়সাটা কার গিয়েছিল বা? আমার দেশের গরিব মানুষদের গিয়েছে। যখন জিডিপি কমে গেছে, আয় কমে গেছে, মানুষ খেতে পারবে না, আর কদিন পরে মহা দুর্ভিক্ষ লেগে যাবে, মানে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, মানুষের চাকরি চলে গেছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, মেয়েরা বাড়ি ফিরে গেছে যারা সেলাই কাজ করত, এদেরকে বঞ্চিত করে তিনি কোটি কোটি টাকা আর ৩৬ জন মানুষ, ৩৬ না ৩৭ জন সঙ্গী নিয়ে তিনি এসছেন বেড়াতে। হ্যাঁ, লন্ডনে, কি লন্ডন বিজয় করতে এসছেন? ব্রিটিশরা তো পাত্তাও দেয়নি। এই ব্রিটিশ সাংবাদিক তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করেছে, যেটা অপমানজনক একজন দেশের। যাই হোক, তুমি বললে যে রাষ্ট্রপ্রধান, তিনি, তাকে অপমান করেছে এইসব প্রশ্ন জিজ্ঞেস করে। তাজু ভাই, ওই প্রসঙ্গে আসবো, তার প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই যে তারেক রহমান এবং ইউনূস সাহেব দেখা করলেন একজনের সাথে, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? এটার লাভ ক্ষতিটা কি হলো, বা একজন রাজনৈতিক দলের প্রধান হিসেবে তারেক রহমান আসলে কতটা গেইন করলেন, বা রাজনীতি বা নির্বাচনের ভূত ভবিষ্যৎ, আপনার কাছে ব্যাখ্যাটা কি? কিছু ব্যাখ্যা করতে পারেন? আমার কাছে এটাকে মনে হয়েছে যে ওই যে বললাম রদ দেখা কলা বেচা, এটা হলো কলা বেচা আর কি। উনি এসছেন লন্ডনে, উনি দেখা করেছেন, শুধু তিনি নয়, সঙ্গে ওই আমির খসরু এসছেন, হুম। তিনিও ছিলেন, এবং ওই যে যিনি আমাদের নিরাপত্তার উপদেষ্টা, হুম। হ্যাঁ, খলিলুর উনিও ছিলেন, হ্যাঁ, খলিলুর রহমানও ছিলেন। রহমান। তো তারেক জিয়ার জন্য এটা লাভ হয়েছে, ডেফিনেটলি তারেক রহমানের জন্য লাভ হয়েছে। তিনি দেশে যেতে পারছেন না, অনিরাপত্তায় ভুগছেন তিনি। হ্যাঁ, দেশের আহ, কি বলে, খুনের আসামির মামলা খালাস হয়ে গিয়েছে। হুম। ওই সন্ত্রাসী মামলায় যারা আজীবন জেল খাটার কথা, হিজবুত তাহরির, তারপরে হরকতুল জিহাদ, এদের আসামিরা ছাড়া পেয়ে গিয়েছে। কিন্তু
বাংলাদেশের বর্তমানে সবচেয়ে শক্তিশালী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি, তিনি তার মামলা থেকে রেহাই পেলেন না বা তাকে দেয়া হলো না। কোনো নিয়মিত মানা হচ্ছে না লোপা। কাজে ও তাকে যদি বেকসুর খালাস দিয়ে দিত, কারো কিছু এসে যায় না, কেউ কোনো প্রতিবাদ করেও লাভ হতো না। বরং প্রতিবাদ করলে তাকে কোনো একটা ট্যাগ দিয়ে ভালো রকম ধোলাই দিলে সে চুপ হয়ে যেত, তাই না? কিন্তু তিনি দেননি। শুধু যে দেননি তা নয়, তিনি লন্ডনে এসছেন তার সঙ্গে দর কষাকষি করতে। হ্যাঁ, এই দর কষাকষিটা কিসের, এটা অনুমান করা যেতে পারে। হ্যাঁ, তিনি চান, ডেফিনেটলি চান যে তার যে ঔরসে জন্ম নিয়েছে এনসিপি। এনসিপি, এনসিপি পার্টি, এটাকে তিনি ওই যে সিলেটি ভাষা একটা কথা বলে হাজম ফুয়ারে বাপ ডাকানি। হ্যাঁ, হাজম ফুয়া মানে সদ্যজাত বাচ্চাকে বাবা ডাকিয়ে ছাড়া। হ্যাঁ, এ বাচ্চা সদ্যজাত, এটাকে এখনই মন্ত্রী পরিষদে মন্ত্রী বানানো বা বাংলাদেশের ক্ষমতাধর কোনো পোস্টে বসিয়ে দেয়া এত সহজে তো হবে না, যদি না জামাত, বিএনপি, এনসিপি একটা সমঝোতায় আসে। এই সমঝোতা করতে তিনি তারেক রহমানের কাছে গিয়েছিলেন এবং রুদ্ধদ্বার বৈঠক করেছেন, কারণ কথা যেন বাইরে না ছড়ায়। কারণ তিনি খুব ভালো করে জানেন যে কথা বাইরে ছড়ালে এটা ডালপালা মেলবে। হ্যাঁ, আর বাইরে তো জুজু আছে না, আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ তো এটা শুনে ফেললে ছিছি লজ্জা। তো কি বলেছে এটা অনুমান করা যেতে পারে। হ্যাঁ, ডক্টর ইউনূসের মেটিকুলাস প্ল্যানের মধ্যে ছিল আমেরিকার যে এজেন্ডা যেগুলো, সেগুলো তিনি বাস্তবায়ন করবেন। তিনি এসেছেন, তিনি মনে করেছেন যে আওয়ামী লীগকে ভাগিয়ে দিলে বাদবাকি জনসমর্থন তিনি পেয়ে যাবেন। তিনি আদৌ কোনো জনসমর্থন পাননি। জনগণ তাকে হিট করে, ঘৃণা করে। তিনি ওই ওই যে বিবিসির ইয়েকে বলেছেন, সাংবাদিককে বলেছেন যে বাংলাদেশের মানুষ অশিক্ষিত, মূর্খ এবং এরা পয়সা পেলেই ভোট দেয়, এদের জন্য গণতন্ত্র না, এবং এরা দেশের প্রশাসনকে বা শাসককে ঘৃণা করে, অর্থাৎ তাকে ঘৃণা করে। আর অ্যাজ ইফ আওয়ামী লীগকেও ঘৃণা করতো, অ্যাজ ইফ বিএনপিকেও ঘৃণা করে। হ্যাঁ, উনি ওই কথা বলেছে বিবিসির সাংবাদিককে। এখন উনি তারেক রহমানের সঙ্গে কি বলেছেন, আমার ধারণা, আমি এটা শুনছিলাম আরেকজন ভাষ্যকারের কাছ থেকে, এবং কিছুটা আমারও অনুমান এরকমই, যে উনি যে আমেরিকার এজেন্ডাগুলো নিয়ে এসছেন সেটা কোনো গণতান্ত্রিক সরকার করলে সেটা মানবে না জনগণ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কে করবে এটা? তিনি করবেন, কারণ তিনি অগণতান্ত্রিক, অন্যায্য এবং অবৈধভাবে ক্ষমতা দখল করা সরকার। তিনি যদি এটা করে যান, আর তারেক রহমানের যদি সম্মতি থাকে, ঠিক আছে আমি এটা করে যাচ্ছি, আপনার তো আর কোনো দায় নেই, আপনি আসবেন, আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন এবং আপনি বলবেন যে এটা আপনার দায় নয়, এটা আগেই করা হয়েছে, আপনি আমার উপর দোষ চাপিয়ে দিবেন, আমি তখন এই কি বলে ফ্রান্সের রেস্টুরেন্টে মদ্যপান করে সেখানে আমি ডেন্টাল ফ্লস করব ওই বিফস্টেক ডিনারের পরে। হ্যাঁ, সেটা আমার ব্যাপার, আমি চলে যাব ফ্রান্সে অথবা আমেরিকায়, আপনি আমার এই কৃতকর্মকে আপনি গ্লোরিফাই করবেন, আর না করলে অ্যাটলিস্ট ভেস্তে যেন না যায় এটাই করবেন, আপনার কোনো দোষ নেই। এখন আপনি রাজি থাকলে বলেন। এই ছিল আলাপ। হ্যাঁ, করিডোর, এই বন্দর এবং সেন্ট মার্টিন দ্বীপ, এগুলো আমাদের হাতছাড়া হয়ে গেছে। এখন পরবর্তী সরকার যারা আসবে তারা যেন এগুলোকে ভণ্ডুল না করে। হ্যাঁ, আর এগুলো ভণ্ডুল হওয়ার আরেকটা উপক্রম হবে যদি স্বাধীনতার পক্ষের শক্তিরা কেউ চলে আসে, আওয়ামী লীগ যদি চলে আসে, অথবা আওয়ামী লীগের মতো সমমনা মানুষের দল যদি চলে আসে, তাহলে কিন্তু এগুলো ভেস্তে যাওয়ার সম্ভাবনা। তো এগুলো যেন ভেস্তে না যায়, উনি ওখানে আসন ভাগাভাগি করতে গিয়েছেন। আমি দেখলাম একজন পোস্ট দিয়েছে ফেসবুকে যে 25% বিএনপি, 20% জামাত, 10% হবে বিভিন্ন বাম দলরা পাবে। হ্যাঁ, আর
5% থাকবে আরো কাকে যেন, ও এনসিপি পাবে অ্যানাদার 10%, হ্যাঁ 10% এনসিপি, 5% সম্ভবত বাম দলকে একটু সান্ত্বনা পুরস্কার, আর বাকি 25% যেটা থাকবে সেটা হবে দলহীন মানুষ যারা ইলেকশনে দাঁড়াবে। কেন 25% ধরা হয়েছে লোপা? কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ দেশে নাই, হ্যাঁ, এবং বিএনপি জনপ্রিয়তার পারদও কিন্তু কমেছে অনেকখানি। এনসিপির কোনো জনপ্রিয়তা নেই, ধাওয়া খাবে ওরা কোনো জায়গায় গেলে। তো মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ ইলেকশনে দাঁড়াবে, হ্যাঁ, এককভাবে দাঁড়াবে, রাজনীতি বর্জিত মানুষ যারা, হ্যাঁ, এবং এরা জিতে যেতে পারে। এখন সবকিছুই হবে যদি ইলেকশন হয়। এই যদি কিন্তু রয়ে গেল, তাই না? যদি ইলেকশন হয়, ইলেকশন উনি বলেছিলেন কোথায় আগস্টে, এরা বলেছে এপ্রিলে, না কি বললেন? হ্যাঁ, এখন তারেক রহমান রাজি হয়েছেন এপ্রিলে, বোধহয় বিএনপি রাজি হয়েছে নাকি, ওটাই তো রাজি হয়েছেন ফেব্রুয়ারিতে। হ্যাঁ, ফেব্রুয়ারিতে উনি বলেছেন এপ্রিলে, একটু দড়ি টানাটানি, জামাতও বলেছে এপ্রিল। হ্যাঁ, তো জামাত ইলেকশন করতে চায়, খুবই হাস্যকর, কারণ ওরা কোনোদিন ইলেকশন করে জিততে পারেনি, অন্য দলের লেজুর হয়ে জিতেছে। আর তা না হলে এইভাবে আর কি, পাকিস্তানেও হেরেছে, এইখানেও হেরেছে, কোনোদিন ওরা হতে পারেনি। এখনো আমার ধারণা যে ইলেকশনে দাঁড়ালে ঠিকমতো প্রচার ঠিকমতো করলে, তাহলে ওদের চেয়ে অনেক বেশি ইসলামী ভোট পাবে এই হেফাজতে ইসলাম। ওরা কি করছে জানো তো রাজু ভাই? আমার এখানে একটা প্রশ্ন আছে, যেটা আপনি বললেন যে এই যে আমরা যেহেতু নির্বাচনের প্রসঙ্গ চলে আসছি, নির্বাচন হবে কি হবে না সেটা একটা বিশাল বড় প্রশ্ন, এবং নির্বাচন হওয়ার জন্য ইউনূসের আন্ডারে নির্বাচন হবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন। কারণ ইউনূসের আন্ডারে নির্বাচন হলে সেই নির্বাচন কতটা নিরপেক্ষ হবে সেটা হবে না, যেটা আমরা বুঝে গেছি, এবং আমার ধারণা সেটা বিএনপিও বুঝে গেছে, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা এই মুহূর্তে ইউনূস সরকারের পছন্দ করুক বা না করুক পক্ষে আছে, তারাও বুঝে গেছে যে আসলে নির্বাচনটা ইউনূসের আন্ডারে হলে সেটা নিরপেক্ষ হবে না। তো নিরপেক্ষ নির্বাচন যদি না হয়, তাহলে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তো এই পুরাটাই একটা প্রশ্নবোধক চিহ্ন, এটা করবে কি করবে না। কিন্তু এই পুরো বিষয়টায় যারা সবচাইতে বড় স্টেক হোল্ডার, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ। এবং সেই মানুষের কথা উনি কি বললেন, পুরা শেখ হাসিনার সময়টাতে তারা বললেন গণতন্ত্র হরণ হয়েছে, কোনো মানুষ ভোট দিতে পারে নাই, গণতন্ত্র হরণ হয়েছে। তারা মানুষের ভোট নিশ্চিত করার জন্য 2-3টা ন্যারেটিভ তারা সেট করেছিল, ফ্যাসিজম, এই সেই সব, গণতন্ত্র হরণকারী স্বৈরাচার অনেকদিন ক্ষমতায় আছে, মানুষকে ভোট দিতে দেয় নাই, মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হয়েছে। ভোটাধিকার যেন নিশ্চিত হয় সেই জন্যই এই 5ই অগস্টে তারা প্রহসন করে ক্ষমতা এলোর পরে তারা ইউনূসকে ক্ষমতাটা দিয়ে দিল। সেই ইউনূস বিদেশের মাটিতে যে যখন বলে যে বাংলাদেশের মানুষ টাকার বিনিময়ে ভোট দেয়, অর্থ কি দাঁড়ায়? অর্থ হচ্ছে এই ভোট, যেই মানুষ টাকা পয়সা পেলে ভোট দিয়ে দেয়, সেই ভোটের কোনো মূল্য নাই। এই যে অডাসিটি বাংলাদেশের মানুষকে তিনি অপমান করেছেন। আমরা ভোট দেইনি। গত 54 বছরে বা 55 বছরে এদেশের জন্মই তো হয়েছে ভোটের মাধ্যমে, মানুষ ভোট দিয়েছে গিয়ে। পাকিস্তান যেখানে প্রাণপণে চেষ্টা করেছে যাতে বাঙালিরা মেজরিটি হতে না পারে, মানে ইলেকশনে যারা জিততে না পারে, ওরা পারেনি। মানে অনেক রকম টিগিং করার পরেও ওরা ঠেকাতে পারেনি, বন্যার তোড়ের মতো হয়েছে। ওরা এই যে কালার রিভলিউশনটা করলো ডক্টর ইউনূসের পরোক্ষ নেতৃত্বে, প্রত্যক্ষ অংশগ্রহণে, মেটিকুলাস ডিজাইনে, এটার মধ্যে কিন্তু অনেকগুলো ইয়ে ছিল, মানে ফর্মুলা বলা ছিল। শেখ হাসিনাকে নামাবার জন্য তাকে প্রথমে আমরা ফ্যাসিস্ট বলতে হবে, তাকে গণতন্ত্রের হত্যাকারী, ফ্যাসিস্ট, ক্ষমতা দখলকারী, এইরকম একটা রূপ তাকে দিতে হবে, হিটলারের মতো।
হুম। হিটলারের চেয়েও খারাপ। হ্যাঁ, ক্রমাগত এই ইসের পর থেকে, ছাত্র হুজ্জতের পর থেকে এই প্রচারই আমরা শুনে আসছি, কিন্তু কতখানি সেটা সত্য? আমি তো জামাতে ইসলামের আর এনসিপির ন্যারেশন তো আমি বিশ্বাস করি না। হ্যাঁ, শেখ হাসিনা গত 15 বছর ধরে আমরা ভোট দিতে পারিনি, আমরা ভোট দিতে পারিনি কেন? 15 বছর আগে যে ইলেকশন হয়েছিল সেটা তো এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়েছিল, সেটা তো বিএনপি ইয়েতে পার্টিসিপেট করেছিল, করেনি? জাতীয় পার্টি পার্টিসিপেট করেছিল, রাইট? তো সব মিলে সেটা তো ঠিকঠাক মতো ছিল। পরের গুলো হলো না কেন সেটার খবরও তো আমরা জানি। ইলেকশনে ওই তত্ত্বাবধায়ক সরকার রাখবে না, কারণ পৃথিবীর আর কোনো দেশে তো এটা হয় না। এই আমেরিকায় যেখানে কি তত্ত্বাবধায়ক সরকার হয়, এদেশেরই তো গণতান্ত্রিক মেশিন, যে এই মেশিন কাজ করে, আমাদের দেশে কেন করবে না? সেবার তো এলেন না বিএনপি, খালেদা জিয়া অথবা তারেক রহমান, এরা তো ইলেকশন করতে এলেন না। তো না এলে সেই ইলেকশন কি হবে? অটোমেটিক পাস। তুমি যদি খেলা খেলতে যাও আর যদি ওটাকে ওয়াক ওভার দিয়ে দাও, আমি খেলবো না, তাহলে যে খেলতে এসছে প্রতিপক্ষ সে অটোমেটিক জিতে যায়, তাই না? ইলেকশনটা অনেকটা সেই রকম। তুমি ইলেকশন করবে না বলে, তুমি পার্টিসিপেট করবে না বলে ইলেকশনটা অবৈধ হয়ে যাবে, সেটা কিন্তু আইনসঙ্গতভাবে হবে না। তারপরেও ধরে নিলাম তিনি একচ্ছত্রভাবে করেছেন, ক্ষমতায় থেকে যাওয়ার জন্য করেছেন, তিনবার ইলেকশন হয়েছে, আওয়ামী লীগ জিতেছে। তো এই যে দেখানো হচ্ছে যে গোটা বাংলাদেশ জুড়ে মানুষ বিপ্লব বিদ্রোহ করে সব হয়ে গেল, হ্যাঁ, যদিও সেটা সত্যি কথা নয়। তো কালার রিভলিউশনের ইয়ে দেখানো হলো, মানে রূপটা এরকম দেখানো যে গোটা দেশের মানুষ খেপে গিয়ে সেখানে হাসিনাকে তাড়া করেছে, উনি পালিয়ে গেছে দেশ ছেড়ে। ঘটনা তো সেটা ঘটেনি, তাই না? তো যাই হোক, তাই সেটাও যদি আমরা ধরে নেই, তাহলে ইলেকশন তো হতে পারতো। তাকে তাড়া না করে এই দেশে নভেম্বরে ইলেকশন ছিল, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3 মাস পরে ইলেকশন ছিল। সেই ইলেকশনের সময় কেন এই ধাক্কাটা দেওয়া হলো না যে না, এইবার ভোট হতেই হবে? হ্যাঁ, তো ওরা জানে যে আওয়ামী লীগ, শেখ হাসিনাও খুব আত্মতৃপ্তিতে ছিলেন যে এত ভালো কাজ করেছি, আমাকে তো লোক ভোট দেবেই। হ্যাঁ, কিন্তু ভালো কাজও কিন্তু চক্ষুশূল হয়। ওই যে রাধা যতই ভালো কাজ করেন, ওই ননদীর চোখে কিন্তু সবসময় সেটা মানে কাটা হয়ে বেঁধে আর কি। আওয়ামী লীগ যদি ভালো কাজ করে ফেলে, উন্নতি করে ফেলে, অনেক উল্লেখযোগ্য উন্নতি করেছে, গোটা বিশ্ব স্বীকৃতি দিচ্ছে, জাতিসংঘ পর্যন্ত সেটাকে স্বীকৃতি দিয়েছে বিভিন্নভাবে। বিভিন্ন দেশ, উন্নত দেশ, সাংবাদিকরা এসে তারা দেখেছে বাংলাদেশের উন্নয়ন। ডক্টর ইউনূস নিজেও মুখ ফসকে মাঝে মাঝে বলে ফেলেন এগুলো কথা, উন্নয়নের কথা। তো হাসিনা ভেবেছিলেন যে তিনি যে উন্নয়ন করেছেন সেই জন্য দেশের লোক তাকে ভোট দেবেই। আর 550টা মসজিদ, মডেল মসজিদ বানিয়ে দেওয়ার কারণে হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম তওবা আস্তাগফিরুল্লাহ বলে কানে ধরে এসে তাকে ভোট দেবে। তো তার এইসব ফর্মুলা তো খাটেনি। ওই মডেল মসজিদে এখন জুম্মার নামাজের খুতবার আগে জামাতে ইসলাম তাদের ইলেকশন ক্যাম্পেইন করে। শেখ হাসিনার তৈরি করা মডেল মসজিদের ভেতরে জামাতে ইসলাম জুম্মার নামাজের খুতবার আগে, ভিডিও দেখেছি, ওরা জামাতের প্রচার করে, যেটা ধর্মীয়ভাবেও নিষিদ্ধ, আর মসজিদের মধ্যে তো রাজনীতি নিষিদ্ধই, কিন্তু তারা সেটা করছে। সো শেখ হাসিনা তার সিদ্ধান্তগুলো ভুল ছিল, এটা তো আমরা সবাই জানি এখন, কিন্তু তার ভুল সিদ্ধান্তের জন্য বা তার কিছু নেতাকর্মী, বিশেষ করে বাংলাদেশের ক্ষমতাধর নেতা কেউ কেউ বা ব্যবসায়ী করাপ্টেড হয়েছিল, এইসব কারণে তো একটা দল তো নিষিদ্ধ হতে পারে না। আওয়ামী লীগ এদেশের স্বাধীনতার রাজনৈতিক দল, স্বাধীনতা এনেছে। আজকে ওরা 76 বছর না 78 বছর উদযাপন করছে
আওয়ামী লীগের বর্ষপূর্তি। বর্ষপূর্তি। হ্যাঁ, এটাকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে দিলে জাতিসংঘর কি কিছু যায় আসে না? এই যে মানবাধিকার সংস্থা যারা খুব আল জাজিরার হয়ে খুব তারস্বরে চিৎকার করেছিলেন, অমুক কেন গুম হয়ে গেল, তমুক কেন গুম হয়ে গেল, এই গুমেরা তো সব বেরিয়ে আসছে এখন, সব ইন্ডিয়াতে গিয়ে পালিয়েছিল, তাই না? ইন্ডিয়াতে ওই কোথায় জলপাইগুড়িতে, আসামে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, ধরা পড়েছে, কলকাতা, এখানে আমেরিকায় পালিয়ে এসছে, কানাডাতে এসে বেগম পাড়ায় থাকে সুখে শান্তিতে। এইসব গুমেরা ফিরে এসছে। হ্যাঁ, তো এখন এদেরকে নিয়ে জাতিসংঘ কি বলবে না একবার যে তোমরা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করেছো? নিষিদ্ধ করলে এটা কি গ্রহণযোগ্য ইলেকশন হবে কিনা? আর আরো একটা কথা লোপা আমি জানতে চাই, আমি জানি না, এটার উত্তর আমার কাছে নেই, যে আজকে যদি ইলেকশন হয়, ধরে নিলাম সব ডক্টর ইউনূস খুবই লক্ষ্মী ছেলের মতো, তিনি সব ঠিকঠাক করে মিলিটারির সঙ্গে কথা বলে, বিজিবি, পুলিশ, সব পুলিশের মধ্যে যদিও সবই জামাতের লোক ঢুকেছে এখন, পুলিশ সবাইকে নিয়ে তিনি বললেন না ইলেকশন এবার হচ্ছে। হ্যাঁ, এবং তারপরেও তো ওনাকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিতে হয়। তুমি যেটা বললে, উনি তো তত্ত্বাবধায়ক সরকার না, উনি হচ্ছেন উপদেষ্টা পরিষদ, উপদেষ্টা সরকার বা পরিষদ যারা দেশ চালাচ্ছেন।